জাঙ্কুকের অবচেতন মস্তিষ্কে ভেসে উঠল আজ থেকে 20 দিন আগের সেই ঘটনা। জাঙ্কুক ল্যাপটপে একটা ইম্পর্টেন্ট কাজ করছিল। তখনই তার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেল আসে। মেলটা ওপেন করতে স্ক্রিনে ভেসে ওঠে, তোমার বউ আর তোমার সম্পর্কে অনেক গোপন তথ্য আমার কাছে আছে। আমি সব জানি তোমাদের ব্যাপারে, কিন্তু তোমার কি মনে হয় আমি সব জেনে চুপচাপ বসে থাকবো? একদমই না। আগামী 1 ঘন্টার মধ্যে আমার দেওয়া অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা ট্রান্সফার করে না দিলে তোমার বইয়ের লিঙ্ক ভাইরাল হবে। জাঙ্কুক বেশ কিছুক্ষণ মেলটার দিকে তাকিয়ে থেকে পুরোপুরিভাবে ইগনোর করলো, কিন্তু 1 ঘন্টা যেতেই আবার আরেকটা মেল আসে। সেটা ওপেন করতে একটা লিঙ্ক ভেসে ওঠে। জাঙ্কুক কৌতূহলবশত লিঙ্কে ক্লিক করতেই যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ভিডিওটা দেখে তার চোয়াল শক্ত হয়ে এলো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। স্ক্রিনে দেখা যাচ্ছে যেদিন মুনের মেহেন্দির অনুষ্ঠানের রাতের বদ্ধ রুমটার দৃশ্য, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে তের সাথে জাঙ্কুক জোরাজোরি করার চেষ্টা করছে। ভিডিওটা বেশি লম্বা ছিল না, শুধু 1.5 মিনিটের একটা ভিডিও। তখনই আরেকটা মেল আসলো, কি পুরো ভিডিও দেখতে চাইছো? আমার কাছে পুরো ভিডিওটাই আছে, তুমি চাইলে আমি এই ভিডিওটা ভাইরাল করে দিতে পারি। জাঙ্কুক এবার রিপ্লাই করলো, কে তুই আর এই ভিডিও কোথায় পেলি? তা জেনে তোমার কাজ নেই, টাকা পাঠাবে কিনা বলো। আমার আবার ধৈর্য কম। টাকা পেয়ে গেলেই যে তুই ভিডিওটা ডিলিট করে দিবি সেটা বিশ্বাস করব কিভাবে? বিশ্বাস না করলে নাই, এমনিতেও আমি ভিডিওটা ভাইরাল করে দিতেই তো চাই। জাঙ্কুকের মাথা কাজ করছিল না, তাই সে টাকা পাঠাতে রাজি হয়ে যায় আর পাঠিয়েও দেয়। কিন্তু পরের দিনেই আবার একই জিমেল থেকে মেল আসে, আমি আগের ভিডিওটা ডিলিট করে দিয়েছি, কিন্তু তোমার বইয়ের এরকম আরও ভিডিও আছে আমার কাছে, সেগুলো আমি কি করব বুঝতে পারছি না। তুমি চাইলে টাকা দিয়ে সেগুলো ডিলিট করিয়ে ফেলতে পারো। জাঙ্কুক এবার রেগে গেল আর বলো, তুই মিথ্যা কথা বলছিস কেন? মিথ্যা কথা? তুই তোর ইয়োনো বন্ধুকে এতটাই বিশ্বাস করিস? তোর কি মনে হয় সেই রাতে তুই শুধু একাই মজা নিয়েছিলি? জাঙ্কুক এবার আর সহ্য করতে পারল না, সে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সাথে সরাসরি গিয়ে আলোচনা করলো। জাঙ্কুক মানসিকভাবে ভেঙে পড়েছে, সে তের সাথে শেয়ার করতে পারছে না কিছু, তাই সে বাধ্য হয়েই জেহপের সাথে কিছু কিছু বিষয় শেয়ার করলো। লোকটা যে কোনো সময় নিউজ হিসেবে এসব ভাইরাল করে দিতে পারে। জেকে কোন সব ভাইরাল করে দেবে একটু স্পষ্ট করে বলবি? জাঙ্কুক চুপ হয়ে গেল। জেহপ যতই ভালো বন্ধু হোক না কেন, জাঙ্কুক তার সাথে নিজের স্ত্রীর ব্যাপারে খোলামেলাভাবে আলোচনা করতে পারবে না, কখনোই পারবে না। এসব ভেবেই জাঙ্কুক বলল, আরে লোকটা তেকে নিয়ে আজে বাজে বোঝাতে চাইছে, আমাকে বোঝাতে চাইছে যে তে ইয়োনোর সাথে মিলে আমাকে ফাঁদে ফেলেছিল, তারপর আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিল, আর এও বোঝাতে চাইছে যে তের গর্ভে থাকা বাচ্চাটা আমার না। জেহপ তখন বলল, ধুর, এসব কি আজে বাজে কথা, ভাবি মেলাবে ওই ইয়োনোর সাথে হাত? অসম্ভব। তাছাড়া ইয়োনো ভাবির সাথে খারাপ কিছু করলে ভাবি তোকে জানাতো না? আরে ভাবি তোকে বিয়ে করতে রাজি হয়েছিল বাচ্চাটা তোর সেজন্যে, যদি তোর না হতো ভাবি তোকে কখনো বিয়ে করতো না। আমার মনে হচ্ছে এসব ওই আননোন লোকটা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে টাকা খাওয়ার জন্য। জাঙ্কুক হ্যাঁ বোধক মাথা নাড়ল, কিন্তু মনে মনে বলল, তে বলেছিল কয়েক মিনিট যেতেই ও নাকি সেন্সলেস হয়ে গিয়েছিল, তারপর আমি ওর সাথে কি করেছি সেসব সম্পর্কে ওর ধারণা নেই। ও সেন্সলেস হওয়ার পর সেই রাতে ঠিক কী ঘটেছিল কে জানে। ড্রাগের প্রভাবে আমারও তো কিচ্ছু মনে নেই। জিওপের সাথে দেখা করে জাঙ্কুক বাড়িতে ফিরে আসে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখে তে মন খারাপ করে বসে আছে। জাঙ্কুকও নিশ্চুপ হয়ে বসে পড়ল। তে তখন বলল, শুনুন না। তের ডাকে জাঙ্কুক ভ্রুকুচকে তের দিকে তাকায়। তে তখন বলল, 3 মাস পর আমাদের এসএসসি পরীক্ষা, ফর্ম পূরণ করতে হবে। জাঙ্কুক মাথা নেড়ে সায় জানালো আর বলো, কবে যেতে হবে বলো, আমি গিয়ে করে আসবো। তে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো, ওখানে তো আমাকে সাইন করতে হবে। জাঙ্কুক চিন্তিত কণ্ঠে বলো, কিন্তু তুমি এই অবস্থায় কিভাবে যাবে? তের গাল জোড়া রক্তিম বর্ণ ধারণ করলো, সে মূলত এটা নিয়ে চিন্তায় আছে। তে তখন বলল, আমি এই অবস্থায় স্কুলে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, তাই না? তের কথা শুনে জাঙ্কুকের অনুভূতি শূন্য চেহারায় হতাশা ধরা পড়ল। নিম্ন কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি এই অবস্থায় স্কুলে যেতে তুমি সংকোচ বোধ করছো, আর
এরকম পরিস্থিতিতে তোমাকে যেন পড়তে না হয় সেই জন্যই আমি। জাঙ্কুক দেখলো তে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, তাই জাঙ্কুক বাকি কথাটুকু মনে মনেই বলল, তোমাকে করে ফেলতে বলেছিলাম। তে ভ্রু নাচিয়ে বলল, কি হলো, অর্ধেক কথা বললেন না? দেখো তে, এই অবস্থায় তুমি কিভাবে জার্নি করবে সেটা ভেবেই আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কিভাবে যাবে। আমি তোমার লজ্জার কথা চিন্তা করে প্রশ্নটা করিনি। মা হওয়াটা লজ্জার কিছু নয় তে। তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমার লজ্জা করছে কারণ আমি আমার ফ্রেন্ডসদেরকে সবসময় বলে বেড়াতাম যে আমি কখনো বিয়েই করব না, আর সেই জন্যই। তে আর কিছু বলতে পারলো না। জাঙ্কুক তার পরিস্থিতি বুঝতে পেরে উঠে চলে গেল। রাতেতে ঘুমিয়ে গেলেও জাঙ্কুক পুরো দমে চেষ্টা চালিয়ে যাচ্ছিল ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করার। এরই মাঝে তার ফোনে আবারও ইমেল এলো। সবসময় কেয়ারলেস হলেও এবার বুকের ভেতর ডিপ ডিপ করছে জাঙ্কুকের। আর মনে মনে ভাবছে, লোকটা আবার কি পাঠিয়েছে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে তার। জাঙ্কুক টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে পুরোটা খেয়ে ফেললো। তারপর ধীরে সুস্থে ইমেলটা ওপেন করতে স্ক্রিনে ভেসে উঠল, লিঙ্কে ক্লিক করার আগে নিজের জন্য লাইফ সাপোর্ট রেডি করে রাখ, কারণ ভিডিওটা দেখার পর তুই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে চলেছিস। জাঙ্কুকের চোখ জোড়া ইতিমধ্যে রক্তিম বর্ণ ধারণ করেছে, তবুও বুকে পাথর চেপে সে লিঙ্কে ক্লিক করতে এমন কিছু দেখল যা দেখে তার চোখ দুটো ঝলসে গেল। জাঙ্কুক দ্রুত তের পাশ থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর হঠাৎ হাঁটু মুড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। জাঙ্কুক তখন বলতে লাগলো, এই দৃশ্য দেখার আগে আমি আমি শেষ হয়ে গেলাম না কেন? আল্লাহ এভাবে আমাকে পাপের শাস্তি না দিলেও তো পারতেন। এর চেয়ে মৃত্যু যন্ত্রণা সহ্য করা হয়তো সহজ হতো। সেদিন তে আর জাঙ্কুক ইন্টিমেট হবার পর ইয়োনো দরজা খুলে রুমে প্রবেশ করেছিল। তারপর ক্যামেরাটা হাতে নিয়ে অচেতন তের সামনে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থেকে একটানে কমফোর্টার তুলে তের উন্মুক্ত শরীরের ভাঁজে বিশ্রীভাবে স্পর্শ করেছিল। আর ঘুমন্ত জাঙ্কুকের দিকে তাকিয়ে বলেছিল, তুই বলেছিলি ওর দিকে কেউ তাকালে তার চোখ তুলে ফেলবি, হাত বাড়ালে হাত কেটে ফেলবি। দেখ, আমি দুটোই করছি, পারলে কিছু করে দেখা। ইয়োনোর এই কথার মাঝে ক্যামেরাটার স্ক্রিন ঝাঁকুনি তুলে অফ হয়ে যায়। এটা দেখে জাঙ্কুক যা বোঝার বুঝে নিয়েছে। সেদিন ইয়োনো হয়তো তের সাথে খারাপ কিছু করেছিল। জাঙ্কুক সারাটা রাত ফ্লোরের উপর বসে ছটফট করেছে আর কান্না করেছে। বুঝদার হওয়ার পর থেকে সে কখনো এভাবে অশ্রু বিসর্জন দেয়নি। কাঁদতে কাঁদতে সকাল হয়ে যায়। নামাজের সময় হতেই অভ্যাসগতভাবেই তের ঘুম ভেঙে যায়। পাশ ফিরে জাঙ্কুককে না দেখে ঘাবড়ে গেল। ধীর পায়ে ব্যালকনির দরজা খুলতেই দেখল জাঙ্কুক অগোছালো ভঙ্গিমায় চেয়ারের উপর বসে আছে। দেখে দেখে জাঙ্কুক দ্রুত দাঁড়িয়ে যায়। তে তখন জাঙ্কুককে বলে, আপনি এত সকালে এখানে কি করছেন? জাঙ্কুক নিজের মুখটাকে আড়াল করে বলল, তেমন কিছু না, ফ্রেশ হাওয়া খেতে এসেছিলাম। তে আরও কিছু বলতে গেলে জাঙ্কুক থেকে পাশ কাটিয়ে রুমে ফিরে আসে। তেও আর ভ্রুক্ষেপ না করে অজু করতে চলে যায়। এদিকে জাঙ্কুক সেই সময় এসে ক্রাইম ডিপার্টমেন্টের হেডকে মেসেজ পাঠায় আর বলে, আজকের মধ্যে ক্রিমিনালটাকে খুঁজে বের করতে পারলে আমি আপনাদেরকে 3 গুণ বেশি টাকা দেব। জাঙ্কুকের মেসেজ পেয়ে হেড অফিসার আরও তোড়জোড় করে কাজে নেমে পড়লেন। এদিকে জাঙ্কুকের মনেও ভয় জন্মাতে শুরু করলো। ক্রিমিনালটা যদি কোনোভাবে বুঝে যায় যে জাঙ্কুক আইনি সাহায্য নিয়েছে, তাহলেই তো সে ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে দেবে। তখন সে কিভাবে কি করবে? আজকাল তো মুহূর্তে এসব নিউজ ভাইরাল হয়ে যায়। তার উপর জাঙ্কুকের বিজনেস প্রতিদ্বন্দ্বীদেরও তো অভাব নেই। তারা এসব ঘুণাক্ষরেও টের পেলে আরও 100 গুণ দ্রুত গতিতে সব ভাইরাল হয়ে যাবে। এসব ভাবনার মাঝে তে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো। জাঙ্কুক এক নজরে তাকিয়ে রইল তের দিকে। সেই সময় জাঙ্কুকের মনের মাঝের বাচ্চাটাকে নিয়ে উদ্ভট চিন্তা চলে আসলো। সে কিছুতেই ইয়োনোর বাচ্চাকে মেনে নিতে পারবে না। তার আগে জানতে হবে যে বাচ্চাটা আসলে কার। সকাল 9টা নাগাদ জাঙ্কুক তেকে নিয়ে স্কুলে আসে, কিন্তু প্রতিমধ্যে তে ফোন হাতে নিলেও জাঙ্কুক ঘাবড়ে যায়। ক্রিমিনালটা নিউজ যে কোনো সময় ছড়িয়ে দিতে পারে। ভাবনাটা মাথায় আসতেই জাঙ্কুক তের থেকে ফোন নিয়ে যায়। এমনকি স্কুলের কারোর সাথে কথা বলতে গেলেও জাঙ্কুকের মনে হচ্ছিল এই বুঝি কেউ তেকে নিয়ে খারাপ মন্তব্য করে বসবে। মূলত এই জন্যই জাঙ্কুক পুরোটা সময় অস্বাভাবিক আচরণ করছিল, যেটা তের কাছে বিরক্তিকর আর অদ্ভুত লেগেছে। বাচ্চাটাকে নিয়েও জাঙ্কুকের মাঝে প্রেশার বেড়ে যাচ্ছিল যে সে সহ্য করতে না পেরে তেকে না জানিয়ে তের এনআইপিপি টেস্ট করার সিদ্ধান্ত নিয়ে নেয়। বিকেলবেলা
ডেকে নিয়ে বাড়িতে ফিরতেই জাঙ্কুক খবর পায় যে ক্রিমিনালটাকে পুলিশ ধরে ফেলেছে। সে খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায়, গিয়ে দেখে ক্রিমিনালটা আর কেউ না, তার এক্স অ্যাসিস্ট্যান্ট কাই। সে আরও জানতে পারে এই কাই আর ইয়োনো খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল, আর ইয়োনোর সাথে হাত মিলিয়ে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছিল। জাঙ্কুককে সামনাসামনি দেখে কাই হাসতে হাসতেই বলল, আমাকে ধরেই ফেলেছিস তাহলে? শোন, আমি তোকে আরও একটা কথা বলে দিচ্ছি, সেই রাতে তোকে যেই ড্রাগসটা দেওয়া হয়েছিল সেটা আমি নিয়ে গিয়েছিলাম। জাঙ্কুক ঘাড় কাত করে কায়ের দিকে তাকালো আর বলল, তো বল, বন্ধুর সাথে নিজের ওয়াইফের ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য দেখে কেমন লেগেছে? নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা উপভোগ করছিস। জাঙ্কুক আর সহ্য করতে পারলো না, কাইকে ধরে নির্মমভাবে মারতে লাগলো। এক পর্যায়ে জাঙ্কুক কায়ের গলা চেপে ধরে, কায়ের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসলো। শেষের দিকে কাই বলে উঠল, তোর হানিবির মাঝে সত্যি হানি ছিল ইয়ার, শি ইজ ভ্যারি টেস্টি। কায়ের কথাগুলো শুনে জাঙ্কুকের কলিজা শুকিয়ে এলো, চোখ দুটো দিয়ে যেন রক্ত ঝরছে। জাঙ্কুক কায়ের গলা ছেড়ে দিয়ে টেবিলের উপর থাকা ছুরিটা হাতে তুলে নিল আর বলল, তোর কলিজার হৃৎপিণ্ড কত বড় সেটা আমি মেপে দেখব। কথাটা শোনা মাত্রই কায়ের চোখে মুখে প্রথমবারের মতো ভয় আর অনিশ্চয়তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। ভীত কণ্ঠে বলতে লাগলো, মজা করেছি আমি, এসব সত্যি নয়, আমাকে ছেড়ে দে প্লিজ, আমি কিচ্ছু করিনি, ভিডিওগুলো আমার কাছে ছিল তাই ভয় দেখে টাকা হাতাতে চেয়েছিলাম, এর থেকে বেশি কিছু চাইনি আমি। জাঙ্কুক কায়ের কোনো কথাই শুনল না, বিদ্যুতের গতিতে ছুরিটা কায়ের হৃৎপিণ্ড ঢুকিয়ে দিল। একবার নয়, বারবার। প্রতিটি আঘাতে কায়ের দেহ কেঁপে উঠছে আর রক্ত ফিনকি দিয়ে ছিটকে পড়ছে জাঙ্কুকের শরীরে। মুহূর্তের মধ্যে তার সারা শরীর রক্তে ভিজে গেল। এখন তাকে দেখে কোনো স্বাভাবিক মানুষ নয়, বরং এক পাগল সাইকোপ্যাথ মনে হচ্ছে। জাঙ্কুকের হাত থামলো না। নিষ্ঠুর মানবের ন্যায় সত্যি সত্যি কায়ের বুক চিরে ভেতরে হৃৎপিণ্ড গলে দিল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ আর গোয়েন্দা টিমের সদস্যরা ভয় কেঁপে উঠল। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। তবু এক অফিসার কাপা গলায় উচ্চারণ করলো, আপনি কি করলেন মিস্টার জিওন জাঙ্কুক? আইনকে এভাবে নিজের হাতে তুলে নিলেন কেন? জাঙ্কুক মাথা উঁচু করে বিদ্রুপের স্বরে বলল, ফাক ইউর রেগুলেশনস। জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে আবারও বলল, কি করবেন এবার? আমাকে অ্যারেস্ট করবেন? শুনুন, আমাকে বেশি দিন আটকে রাখতে পারবেন না, তার চেয়ে যদি আমাকে হেল্প করেন প্রত্যেকে মোটা অঙ্কের টাকা পাবেন। নিস্তব্ধতা নেমে এলো। চোখাচোখি হলো টিমের সদস্যদের মধ্যে। শেষ পর্যন্ত একে একে সবাই মাথা নেড়ে রাজি হয়ে গেল জাঙ্কুকের প্রস্তাবে। তের জন্মদিনের দিন দুপুরবেলা জাঙ্কুক নির্লিপ্ত ভঙ্গিতে কায়ের ল্যাপটপ থেকে একের পর এক ফাইল ডিলিট করছিল। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল একটা প্রাইভেট ফোল্ডারে। কৌতূহলবশত ফোল্ডারটি ওপেন করতেই ভেসে উঠল দুটো ভিডিও ফাইল। বেশি কিছু না ভেবেই জাঙ্কুক একটি ভিডিওতে ক্লিক করলো। চোখের পলকেই উন্মোচিত হলো সেই রাতের আরেকটি অধ্যায়। স্ক্রিনে দেখা যাচ্ছে জাঙ্কুক ড্রাগের প্রভাবে ঘুমিয়ে যাওয়ার কয়েক মিনিট পর পরই কায়ের রুমে প্রবেশ করে। শার্ট খুলতে খুলতে এগিয়ে যায় খাটের দিকে। জাঙ্কুক এক হাতে টেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দুজনের শরীরেই কম্বল জড়ানো। কায়ের ঠোঁটের কোণে ফুটে উঠল বিকৃত হাসি। কাই বলতে লাগলো, সালা, তোর এত বড় হেল্প করলাম আর তুই সব মজা একাই নিয়ে নিবি? সেটা তো অন্যায় হবে রে দোস্ত। কায়ের কথাগুলো শুনে স্ক্রিনের এপাশে থাকা জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে এলো, সেই সাথে পুরো শরীরও কাঁপতে লাগলো। স্ক্রিনের ওপাশে এতক্ষণে কাই খাটের উপর উঠে গেছে, কিন্তু তের থেকে জাঙ্কুককে আলাদা করার উদ্দেশ্য ধাক্কা মারতেই জাঙ্কুক চোখ মেলে তাকায়। তার ভয়াবহ লাল লাল চোখ জোড়া দেখে কাই শুকনো ঢোক গেল। তবুও সাহস সঞ্চয় করে তের শরীর থেকে কম্বলটা সরানোর উদ্দেশ্যে হাত বাড়াতেই জাঙ্কুক নেশার ঘোরেই তাকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিয়ে পুনরায় থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে চোখ বুঝলো। কাই কোমরে মারাত্মক আঘাত পেয়ে জাঙ্কুকের ধারের কাছেও আর যাওয়ার সাহস পেল না। বহু কষ্টে রুম ত্যাগ করলো। স্ক্রিনের এপাশে থাকা জাঙ্কুকের চেহারা যেন স্বস্তি ফিরে এলো। জাঙ্কুক এবার অন্য ভিডিওটা প্লে করলো, যেটা ছিল ইয়োনোর সেই ভিডিওটা যেটা কাই তাকে পাঠিয়েছিল। জাঙ্কুক পুনরায় সেটা দেখতে লাগলো। এই ভিডিওটা হয়তো কাই বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পরের ভিডিও, আর ভিডিওটা মাত্র 3 মিনিটেরই। দ্বিতীয়বার হলেও জাঙ্কুক এই ভিডিওটা দেখে আবারও প্রবল কষ্ট অনুভব করলো। জাঙ্কুক তখন অন্যদিকে ঘুরে শুয়েছিল।
সেই সুযোগে ইয়োনো তেকে স্পর্শ করার সুযোগ পেয়ে যায়। তের শরীরে করা ইয়োনোর প্রত্যেকটি অবাঞ্ছিত স্পর্শে জাঙ্কুকের রুহ অবধি কেঁপে উঠছে। তবে এরপর কি হয়েছিল সেটা জাঙ্কুক জানে না, কারণ ভিডিওটা আগের মতোই একই জায়গাতে এসে অফ হয়ে যায়। জাঙ্কুকের সহ্য শক্তি শেষ প্রায়, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। হঠাৎই হু হু করে কেঁদে উঠল জাঙ্কুক। এক হাতে চোখ জোড়া মুছে আরেক হাতে ল্যাপটপে থাকা সমস্ত ডেটা একসাথে ডিলিট করে দিল। তারপরে যেন স্বস্তি মিলল না। রাগে, যন্ত্রণায়, ঘৃণায় ল্যাপটপটাকে আছাড় মেরে ভেঙে চুরমার করে ফেলল। তারপর দিশেহারা ভঙ্গিতে হসপিটালের রুমের ঠান্ডা টাইলসের উপরই শুয়ে পড়ল। টান টান দেহ যেন আর শক্তি সঞ্চয় করতে পারছে না। 1 ঘন্টার মতো সময় কেটে গেল। এরই মাঝে জেহব কল দিলেই জাঙ্কুক কথার মাঝেই জেহবকে বলে ফেলে, বাচ্চাটা আমার না হলে আমি দত্তক দিয়ে দিব জেহব। তুই ওর জন্য একটা ভালো ফ্যামিলি খুঁজে রাখিস। এসব কি বলছিস জেকে? ভাবিকে তারপর কিভাবে সামলাবি? ও জানবে ওর মৃত বাচ্চা হয়েছে, কিন্তু এসবের পেছনে কে ছিল সেটা জানতে পেরেছিস? কাই ছিল? ওই কুত্তাটাকে পুলিশে ধরিয়ে দিয়েছিস? জাঙ্কুক আচমকা হেসে উঠল আর বলল, পুলিশ? হাসছিস কেন জেকে? আমি ওকে মেরে ফেলেছি ব্রো, নিজের হাতেই মেরে ফেলেছি। জাঙ্কুকের ঠান্ডা শীতল কণ্ঠ শুনে জেহব ভড়কে গেল। জাঙ্কুক খুন করে ফেলেছে, তা আবার শুধুমাত্র ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করার জন্য? জেহব কিছুতেই বিশ্বাস করতে পারছে না। জেহবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক কল কেটে দেয়। কিছুক্ষণ যেতেই জাঙ্কুকের নতুন অ্যাসিস্ট্যান্ট তাকে মেসেজ পাঠায়, ইউএসএর ল্যাবে স্যাম্পল পাঠিয়ে দেওয়া হয়েছে স্যার। জাঙ্কুক রিপ্লাই দিল, সব কিছু রাশ মোডে করবে, পেশেন্টের অলরেডি 37 সপ্তাহ চলছে, তার ডেলিভারির আগে যেন রিপোর্ট পেয়ে যাই আমি। স্যার কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? পেশেন্টটা কি আপনার আত্মীয় হয়? না মানে এত টাকা খরচ করে সবচেয়ে ভালো ল্যাবে পাঠাতে বললেন, তার উপর এসব তো আমাদের কাজের মধ্যেও পড়ে না স্যার। মাইন্ড ইউর বিজনেস। আর ভবিষ্যতে কখনো এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে না, শুধু যেটুকু বলবো সেটুকুই করবে। ওকে স্যার, সরি, আর করব না। ফ্ল্যাশব্যাক ইন্ড। জাঙ্কুকের সে অতীতের কল্পনাগুলো শেষ করে এখন বর্তমানে ফিরে যাওয়া যাক। কেটে গেছে আরও কয়েকটা দিন। চাঁদের স্নিগ্ধ আলো জানালার পর্দা ভেদ করে রুমে ঢুকেছে। তে বিছানার কিনারায় বালিশ ঠেকিয়ে বসে আছে। 15 দিন বয়সের ভিকুক মায়ের কোলেই ঘুমাচ্ছে। ছোট্ট বুকটা ধীরে ধীরে উঠছে আর নামছে। লালচে ঠোঁট দুটো নিঃশ্বাসের সঙ্গে মৃদু কাঁপছে। তে এক দৃষ্টিতে তার ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। ছেলেটা দেখতে একদম জাঙ্কুকের মতো কেন হয়েছে সেটাই সে বুঝতে পারে না। পুরো 9 মাস পেটে রাখলো সে, এত কষ্ট সহ্য করে জন্ম দিল সে, আর ছেলেটা দেখতে একদম জাঙ্কুকের মতো হলো। কি ভাবছো তে? বোগামের নানুর কণ্ঠ শুনে তে তার দিকে তাকালো। মনে পড়ে গেল 14 দিন আগের সেই কথা, যেদিন বোগাম তাকে ফলো করায় তে ভীষণ রাগ করেছিল। আর বোগাম তাকে বলেছিল, তে তুমি এখনো অসুস্থ, তুমি সুস্থ হয়ে উঠলে তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, আমি তোমাকে আর বাধা দেব না। সেদিন বোগামের সেই কথাটা বিশ্বাস করে তে বোগামের সাথে তাদের বাড়িতে চলে এসেছিল। স্বামীর কথা মনে পড়ছে বুঝি? তে ম্লান হেসে বোগামের নানুর উদ্দেশ্যে বলল, নতুন করে আর কি বা মনে পড়বে নানু, আমি যে তাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। নানু কাঁথা সেলাই করা বাদ দিয়ে তের কাঁধে হাত রেখে বলল, কেন নিজেকে কষ্ট দিচ্ছ? ফিরে যাও না স্বামীর কাছে। তে ভিকুকের মসৃণ গালে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি কোনো দিক থেকে তার যোগ্য নই নানু, আমি আর ফিরবো না তার কাছে। আমাদের মিলন এই জন্মে অসম্ভব। সে আসমান আর আমি জমিন, আমাদের মিলন মানে ধ্বংস। তের কথা শেষ হতেই কেউ একজন দরজা কড়া নাড়ল। তে তড়িঘড়ি করে ওড়নাটা মাথায় টেনে উচ্চারণ করলো, ভেতরে আসুন। বোগাম দরজা ঠেলে ভেতরে ঢুকলো। তে লক্ষ্য করলো বোগামের এক হাত পেছনে লুকানো। তে পুরোপুরি বোঝার জন্য একটু ঝুঁকে তাকাতেই নানু বলল, কি এনেছো নানু ভাই? বোগাম একগাল হেসে হাতে ধরা দুটো গোলাপ সামনে আনলো। গোলাপ দুটো দেখে অজান্তেই তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। প্রেগনেন্ট থাকাকালীন গোলাপের রিয়াকশনের কথা মনে পড়তেই তে কিছুটা দমে গেল। পর মুহূর্তে মনে পড়লো জাঙ্কুক তাকে বলেছিল, প্রেগনেন্ট অবস্থায় শরীর একটু বেশি নাজুক থাকে, বাচ্চা হয়ে গেলে তে আবারও নর্মাল হয়ে যাবে। তার ভাবনার মাঝে বোগাম একটা ফুল তার নানুর দিকে এগিয়ে দিল। নানু হাসি মুখে ফুলটা নিল আর বলল, কি ব্যাপার নানু ভাই, খুশি খুশি দেখাচ্ছে। বোগাম আরেকটা ফুল তের দিকে এগিয়ে দিতেই তে সযত্নে ফুলটা হাতে নিয়ে মাথা নত করে বলল, ধন্যবাদ ভাইয়া। বোগাম এবার নানুর পাশে বসে পড়ল।
আর বলল, আমার চাকরি হয়ে গেছে নানু, সেই খুশিতেই এনেছি। তে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, সত্যি? আপনি অ্যাডভোকেট হয়ে গেছেন? কংগ্রাচুলেশনস ভাইয়া। তে থেমে গেল, হঠাৎ বলে উঠল, জানেন আমারও না স্বপ্ন ছিল ল নিয়ে পড়াশোনা করে একজন অ্যাডভোকেট হওয়ার। বোগামের হাসি আরও বিস্তর হলো। সে তখন বলল, তুমি নিশ্চয়ই পারবে, আমি হেল্প করব তোমাকে। কথাটা শুনে তের মুখ চুপসে গেল। সে বলল, আমি কিভাবে পারবো? এসএসসি পরীক্ষাটাই হয়তো দিতে পারবো না। বোগাম ভ্রু কুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে তে আবারও বলে ওঠে, পরীক্ষা দিতে গেলেই তো ভিকুকে বাবা আমার খোঁজ পেয়ে যাবে। আমি নিশ্চিত সে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকবে, আমাকে খুঁজতে হলেও চলে যেতে পারে। আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব কিছুই তো ফর্ম ফিল আপের আগের দিন জেনে গিয়েছিল। বোগাম কিছু একটা ভেবে বলল, তুমি মন দিয়ে পড়াশোনা করে প্রস্তুতি নাও, আমি যে কোনো উপায়ে তোমাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবো। তে কিছু বলতে যাবে তার আগে কোলে থাকা ভিকু ক্ষীণ স্বরে শব্দ করলো। বাচ্চাটার ঘুম ভেঙে গেছে, হাত পা নেড়ে হাই তুলছে। তে এক হাতে তাকে সামলে নেয়, অন্য হাতে ধরা গোলাপটা সামান্য উঁচু করে রাখে। সে খেয়ালই করে না যে ভিকুকে ছোট্ট আঙ্গুল ফুলের দিকে এগিয়ে গেছে। মুহূর্তেই ভিকু খামচে ধরে পাতলা একটা পাপড়ি টেনে কৌতূহল ভরা ভঙ্গিতে মুখে ঢোকাতে নিল। তে তখন বলল, আরে আরে। কথাটা বুঝে ওঠার আগে পাপড়িটা ছুঁয়ে যায় ভিকুকে ঠোঁটের কয়েক মুহূর্তের মধ্যে ভিকুকে ঠোঁটের চারপাশে হালকা লালচে দাগ দেখা দেয়। গালের গায়ে ছোট ছোট দানার মতো ফুসকুড়ি ফুটে ওঠে। নাক কুচকে টানা কয়েকটা হাঁচি দিতেই ভিকুক জোরে সোরে কেঁদে উঠল। তে তড়িৎ গতিতে ফুলের পাপড়িটা সরিয়ে ফেলে, এরই মাঝে তার হাতে থাকা ফুলটাও নিচে পড়ে যায়। সে ভীষণ ঘাবড়ে গেছে। ছেলের কান্না দেখে তার বুকটা মোচড় দিয়ে উঠল। দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে ওনার এক পাশ ভিজিয়ে ভিকুকের মুখ মুছে দিতে লাগলো। বোগাম তো হতবিবল হয়ে দাঁড়িয়ে আছে। নানু উঠে গেল তের পিছু পিছু। তে বোগামকে থামান তে ভিকুককে থামানোর চেষ্টা করছে, কিন্তু ভিকুকের কান্না ক্রমেই তীব্র হলো। ছোট্ট বুক ওঠানামা করছে দ্রুত। তে দিশাহারা হয়ে পড়ল। ছেলের মুখের দিকে তাকিয়ে লক্ষ্য করলো ঠোঁট দুটো মারাত্মকভাবে ফুলে গেছে, গালের কাছে গোলাপি র্যাশ ছড়িয়ে পড়েছে। তে এবার ডুকরে কেঁদে উঠল। কি হলো তার ছেলেটার? তে তখন বোগামকে কান্না করে বলল, ভাইয়া ডাক্তারের কাছে চলুন। তে ছেলেকে নানুর কোলে দিয়ে কাঁদতে কাঁদতেই গায়ে বোরখা জড়িয়ে নিল। ওড়নাটা কোনোভাবে মাথায় পেঁচিয়ে ছেলেকে কোলে নিয়ে কোন দিকে তাকালো না, এক ছুটে রুম থেকে বেরিয়ে গেল। বোগাম কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে তের পিছু পিছু ছুটে গেল। রাতের অন্ধকারে ল্যাম্পপোস্টের লাল নীল বাতিগুলো ম্লান আলো ফেলছে, কিন্তু কোনো কিছুই তের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। ছেলের চিন্তায় অস্থির সে। চেম্বারের সাদা আলোয় ভিকুককে সাবধানে ধরে বসে আছে তে। চোখ দুটো ভিজে আছে কান্নায়, বুকের ভেতর ধক ধক করছে উৎকণ্ঠায়। বোগাম পাশে দাঁড়িয়ে আছে, চোখ মুখে চিন্তার ছাপ। ডাক্তার ভিকুককে কোলে নিয়ে নরম হাতে ঠোঁট, গাল আর নাক পরীক্ষা করলেন। তারপর আলতো করে বুকের উপর রাখলো। কিছুক্ষণ পর মাথা তুলে শান্ত গলায় বললেন, ওর অ্যালার্জি হয়েছে। এগুলো সেই অ্যালার্জিরই প্রভাব। তে বিস্মিত চোখে তাকালো, চোখ জোড়ায় পানি চিকচিক করছে, আর বলল, অ্যালার্জি? ওর বাবার মতো ওরও গোলাপে অ্যালার্জি আছে? ডাক্তার তের কথা শুনে বলল, ওর বাবার রোজ ফ্লাওয়ারে অ্যালার্জি আছে বুঝি? তের মনে পড়লো জাঙ্কুকের কথা। গোলাপ ফুলের সংস্পর্শে এলেই তো জাঙ্কুকের চোখ লাল হয়ে যেত, চুলকাতো, হাঁচি থামতো না, চোখ মুখ ফুলে মুখের আকৃতি পরিবর্তন হয়ে যেত। তে কোনো আনমনেই হ্যাঁ বোধক মাথা নাড়ল। ডাক্তার ভিকুককে তের দিকে এগিয়ে দিলেন, তারপর প্রেসক্রিপশন লিখতে লিখতে বলেন, বাবার যদি গোলাপ ফুলের অ্যালার্জি থাকে তাহলে সন্তানেরও একই জিনিসে অ্যালার্জি হওয়াটা অস্বাভাবিক নয়, এটা জেনেটিক প্রবণতা থেকেই হতে পারে। তের বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমার ছেলে ঠিক হয়ে যাবে তো? ডাক্তার মৃদু হাসলো আর বলল, চিন্তার কিছু নেই, আমি স্যালাইন ড্রপ লিখে দিয়েছি, প্রয়োজনে ব্যবহার করবেন। বুকের দুধ নিয়মিত খাওয়াতে থাকুন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো গোলাপ ফুল বা এ ধরনের অ্যালার্জি সৃষ্টিকারী জিনিসগুলো ওর থেকে দূরে রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। বোগাম একটা স্বস্তির শ্বাস ফেলে বলল, থ্যাংক ইউ ডাক্তার। তারপর প্রেসক্রিপশন হাতে তুলে তেকে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে গেল বোগাম। ভিকু ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, চোখের কোণে এখনো পানি জমে আছে। তখনই বোগাম তেকে বলল, সরি ফ্লাওয়ার কুইন, আমার জন্যই ভিকুকের এই অবস্থা হলো। বোগামের কথা শুনে তে তার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আপনার কোনো দোষ নেই ভাইয়া,
আমরা কেউই এই বিষয়ে আগে থেকে জানতাম না। বোগাম নিশ্চুপ হয়ে গেল। তে ভিকুকের দিকে তাকিয়ে আনমনেই বলল, ভাইয়া, আপনার মুখ থেকে মিসেস তে ডাকটা শুনতেই আমার বেশি ভালো লাগে। বোগাম থমকে গেল। ভুলবশতই ফ্লাওয়ার কুইন বলে ফেলেছিল। মুহূর্তে হাসি টেনে বলল, ওকে মিসেস তে। জাংকুক রুমে বসে বসে ড্রিঙ্কস করছিল। জীবনটাই কেমন যেন এলোমেলো হয়ে গেছে তার। নিজেকে শেষ করে দিতে পারলেই যেন এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যেত, কিন্তু সেটারও অবকাশ নেই। সামনেই পড়ে আছে এনআইপিপি টেস্টের রিপোর্ট। এতদিন দেখার প্রয়োজন মনে না করলেও আজকে সে দেখেই নিল। অবশ্য ভিকুককে দেখেই সে শিওর হয়ে গিয়েছিল যে ভিকুক তারই ছেলে। আর এই রিপোর্টেও স্পষ্ট লেখা আছে জাংকুকেরই ভিকুকের জন্মদাতা পিতা, যেটা দেখে জাংকুক নিজেকে ধন্য বলে মনে করছে, একই সাথে সন্দেহ করার জন্য নিজেকে দোষারোপও করছে। জাংকুক এবার তের ফোনটা হাতে তুলে নিল। এই ফোনে এমন কিছু আছে যেটা তাকে বরাবরই দ্বিধায় ফেলে দেয়। জাংকুক এই কয়েকদিনে তের নোটপ্যাডে লিখে যাওয়া কথাগুলোর মানে পুরোপুরিভাবে বুঝে উঠতে পারছে। হ্যাঁ, তে যাওয়ার আগে নিজের ফোনে নোটপ্যাডে লিখে রেখে গেছে। ফোনটা আনলক করতেই আবারও চোখের সামনে তের লেখাগুলো ভেসে উঠল। লেখাগুলো এমন ছিল, আমি নিজেকে আর ভিকুককে বাঁচিয়ে রাখতে আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। কখনো ভাবিওনি আপনি আমাকে এমন পরিস্থিতিতে ফেলবেন। বলেছিলাম যেদিন আমার চরিত্রের দিকে আঙ্গুল তুলবেন সেদিনে আমাদের শেষ দেখা হবে। কথাটা একটুও গায়ে মাখেননি তাই না? আপনি বরং আপনার ফুফাতো বোনকে বিয়ে করে নিয়েন। আমি তো এটাই বুঝতে পারছি না যে সুগা ভাইয়ের সাথে আমার কিসের শত্রুতা। তার সাথে তো আজ পর্যন্ত ভালো করে কথাও বলিনি। সেও আমাকে মেরে ফেলতে চায় ওই জিমিন আপুর জন্য। আমাকে মেরে ফেলে আমার ছেলেকে জিমিন আপুর হাতে তুলে দেবে, আর সেটা আমি মেনে নেব? তার উপর ভিকুক যে আপনার সন্তান সেটাও আমাকে প্রমাণ দিতে হবে, নইলে আপনি বিশ্বাস করবেন না। এত এত অনিশ্চয়তা, এত অবিশ্বাসের মাঝে আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব না। আমার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকেই চলে যাব। শুধু নিশ্চিত থাকুন, আমার দু চোখ আর আপনার দিকে কখনোই যাবে না। জাংকুক লেখাগুলো অজস্রবার দেখেছে, তবুও কোনোটারই সাথে কোনোটা মেলাতে পারছে না। এরই মাঝে তার দরজায় টোকা পড়ল। জাংকুক ফোনটা সাইডে সরিয়ে রেখে উঠে দাঁড়ায়। টলতে টলতে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলে দিতেই জিন অস্থির কণ্ঠে বলল, জেকে বাবা, তোর কাকিমার অবস্থা খুবই খারাপ, একটু গিয়ে দেখ না। জাংকুক মায়ের কথা শুনে কাজলের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরতেই জিন হতভম্ব হয়ে গেল আর বলল, এ কি জেকে, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? জাংকুক এক হাতে মাথা চেপে ধরল আর বলল, কোথায় আবার? কাকিমাকে দেখতে যাচ্ছি। জিন বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন জাংকুকের দিকে আর বলেন, উল্টোর দিকে যাচ্ছিস বাবা, তোর কাকিমার রুম ওই দিকে। জাংকুক একটা ঢোক গেলে ঘুরে গিয়ে সোজা দিকে হাঁটা ধরতেই জিন থামিয়ে দিয়ে বলেন, তোর অবস্থা দেখে মনে হচ্ছে তোর নিজেরই চিকিৎসা প্রয়োজন। জাংকুক আনমনে হ্যাঁ বোধক মাথা নাড়ল। জিন এবার রাগান্বিত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ রে, সুগাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুই এই পরিস্থিতিতেও এসব ছাইপাশ গিলছিস। নিজের বউ বাচ্চাকে খোঁজার চেষ্টাও করিস না। কি চাইছিস তাকে তুই? কাম অন মা, যারা নিজে থেকে পালিয়ে গেছে তাদেরকে কোথায় খুঁজবো বলো? বৌমা না হয় ছেলেকে নিয়ে পালিয়ে গেছে, কিন্তু সুগা কোথায় নিখোঁজ হয়ে গেল সেই ছেলেটা? কি যে হচ্ছে এই সংসারে কিছুই বুঝছি না আমি। জাংকুক তখন মুচকি এসে বলল, মা, ঠিকই বলেছ। কি যে হচ্ছে আমিও বুঝতে পারছি না। ওই সুগা আবার কোথায় যে চলে গেল? জাংকুকের চোখ জোড়া লাল হয়ে গেছে। ঠোঁটের কোণে লেগে থাকা অদ্ভুত হাসিটা দেখে জিনের শরীর যেন ঠান্ডা হয়ে গেল ভয়। সে আঁচলে মুখ ঢেকে স্থান ত্যাগ করলো। জাংকুক রুমে গিয়ে একজন ব্যাংক কর্মকর্তাকে কল করলো। সে আর জাংকুক স্কুল ফ্রেন্ড ছিল। প্রয়োজন সাপেক্ষে কিছুদিন আগেই জাংকুক তার নিকট গিয়েছিল। জাংকুক তখন ফোন দিয়ে বলল, ও কি আজও টাকা তোলেনি? ফোনের ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, না জেকে, ভাবি শুধু একবারই ঢাকা রেল স্টেশনের সাইডে থাকা এটিএম বুথ থেকে 20,000 টাকা তুলেছে। তারপর থেকে এখন পর্যন্ত সে আর 1 টাকাও তোলেনি। জাংকুক এবার ভয় পেতে লাগলো। তে আর ছেলে ঠিকঠাক আছে তো? জাংকুক আর ভাবতে পারছে না। সে কল কেটে দিয়ে গোয়েন্দা টিমের লিডারকে কল দিল। আপনারা এখনও ওকে খুঁজে পাননি কেন?
ঢাকা রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ থেকে কনফার্ম করা গেছে সে সিলেটগামী ট্রেনেই চড়েছিল সেদিন। আমাদের ধারণা সে বর্তমানে সিলেটেই আছে, কিন্তু এক্সাক্ট লোকেশন পেতে আমাদের টাইম লাগবে স্যার। আর কত টাইম লাগাবেন? গত 3 দিন ধরে এই একটাই কথা বলে যাচ্ছেন। এখন তো মনে হচ্ছে আমাকে নিজে গিয়ে ওকে খুঁজে বের করতে হবে। স্যার আমরা চেষ্টা করছি তো। জাঙ্কুক ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে শান্ত কণ্ঠে বলে, টাকাগুলো পেতে চাইলে মন দিয়ে খুঁজুন ওকে। যত দেরি করবেন টাকার পরিমাণ ততই কমবে। কথাটা বলেই জাঙ্কুক কল কেটে দিল। তারপর ধীর পায়ে এগিয়ে গেল আলমারির দিকে, যেখানে বাচ্চার আর্তের কাপড়গুলো পুনরায় ভাঁজ করে রেখে দিয়েছিল। জাঙ্কুক আলমারি খুলে একটা ওড়না বের করে সেখানে মুখ গুজলো। বড় একটা শ্বাস টেনে ওড়নায় থাকা সবটুকু ঘ্রাণ শুষে নেওয়ার চেষ্টা করলো, আর নেশাক্ত কণ্ঠে বলতে লাগলো, তে হানিবি, তুমি শুধু আমার ভালোবাসাই না, তুমি আমার একটা নেশা। আর আমি তোমাকে খুঁজে বের করবই। পৃথিবীর যে প্রান্তে তুমি আমার ছেলেকে নিয়ে লুকিয়ে থাকো না কেন, এই জীবন জাঙ্কুক তোমাকে খুঁজে বের করবে। অ্যান্ড দ্যাটস মাই প্রমিস, মাই লিটল কুইন, মাই হানিবি। তীর ওনার মাঝে জাঙ্কুক থেকে খোঁজার চেষ্টায় ব্যস্ত। তখনই তার কিছু একটা মনে পড়ে। সে ওনাটা নিয়ে দ্রুত পায়ে রুম ত্যাগ করে। আসার সময় সে কাজলের আহাজারি শুনতে পেলেও একটু ভ্রুক্ষেপ করলো না। যার ছেলে গত 3 দিন যাবৎ নিখোঁজ, তার আহাজারি করা ছাড়া আর কী বা করার আছে? পুলিশের লোকেরাও তো কম খোঁজাখুঁজি করছে না সুগাকে, কিন্তু সুগার কোনো চিহ্নই মিলছে না। আমাকে ছেড়ে দাও ভাইয়া, প্লিজ, আমি কিচ্ছু করিনি, আর করবই বা কেন? তে ভাবির হয়তো কোথাও ভুল হয়েছে, আমি তো তার ক্ষতি করার কথা কল্পনাও করতে পারি না। জাঙ্কুক সুগার সামনে বসে ওড়নাটা হাতে প্যাঁচাচ্ছে আর সুগার কথা মন দিয়ে শুনছে। গত 3 দিন ধরে সুগারে একই কথা শুনতে শুনতে জাঙ্কুকের বিরক্তি ধরে গেছে। জাঙ্কুক তখন সুগার দিকে রাগে চোখে তাকিয়ে বলল, তুই জিমিনকে ভালোবাসিস? আচমকা এমন প্রশ্নে সুগা স্তব্ধ হয়ে গেল। সুগা ভেবেই উঠতে পারছে না যে কিভাবে জাঙ্কুক এই কয়েকদিনে এত কিছু জেনে গেল। সুগা তখন বলল, জেকে ভাইয়া, তুমি সব কি বলছো? ওর মতো একটা তার ছেঁড়া মেয়েকে আমি ভালোবাসতেই বা যাবো কোন দুঃখে? তুই নিজেও তো তার ছেঁড়া, ভালোবাসতেই পারিস না। জেকে ভাইয়া, মাথা ঠান্ডা করো। ওকে ভালোবাসবোই বা আমি কেন? আর ওকে ভালোবাসলেই বা আমি তোমার ক্ষতি করার চেষ্টা করব কেন? তুমি তো আমার বড় ভাই, প্লিজ আমার হাত পা খুলে দাও না ভাই। তুই জানিস আমি একটা মার্ডার করেছি যে? জাঙ্কুকের কণ্ঠ যেন সদ্য বরফ গলা পানি, কানে পৌঁছাতেই সর্বাঙ্গে কেঁপে উঠল সুগা। সুগা একটু ঘাবড়ে গেলেও মাথা নিচু করে বসে রইল। জাঙ্কুক আবারও বলতে লাগলো, শুধু মেরে ফেলে তৃপ্তি পাইনি আমি, শরীর কেটে কেটে বিশ্লেষণ করেছি। এই বিশ্লেষণকে পোস্টমর্টেমও বলতে পারিস। এমনকি ইয়োনোর লাশটাকেও তুলে এনে পোস্টমর্টেম করেছি আমি। পৃথিবীর বুক থেকে ওদের শেষ অস্তিত্বটুকু মুছে ফেলেছি। ইয়োনো ভেবেছিল অ্যাক্সিডেন্টে মরে গিয়ে সে বেঁচে যাবে। হ্যাঁ, আমি ওকে মৃত্যুর পরেও 1000বার মেরেছি। ও যে হাত আর চোখ দিয়ে দুঃসাহস দেখিয়েছিল আমার হানিবিকে টাচ করার, আমার হানিবিকে দেখার, সেগুলোকে আমি গভীরভাবে বিশ্লেষণ করেছি। আমার বউজান লিখে রেখে গেছে তোর জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে। আমার বউজান ভেবেছে তুই আমার ভাই বলে আমি তোকে ছেড়ে দেব, কিন্তু সে জানে না তার স্বামী জান তার জন্য এরকম 1000টা সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত। সুগা মূর্তির মতো বসে রইল। জাঙ্কুক এবার উঠে গিয়ে তার সামনে দাঁড়ালো আর বলল, জিমিন তেকে ফেলে দিয়েছিল, জানিস সেটা? সুগা হকচকিয়ে যাওয়ার ভান করে বলল, কি বলছে এসব? অবাক হচ্ছিস কেন? বিশ্বাস হচ্ছে না? সুগা চুপ হয়ে গেল। জাঙ্কুক আবারও বলতে লাগলো, আমার মনে হচ্ছে সেই জন্য জিমিনকে পর্যাপ্ত শাস্তি দেওয়া হয়নি। ভাবছি ওর পোস্টমর্টেমটাও অন্য একজন ডক্টরকে দিয়ে করাবো। আর যাই হোক, আমি তো আর মেয়েদের পোস্টমর্টেম করতে পারবো না। আচ্ছা, তোর পরিচিত কোনো ডক্টর আছে? মেল ডক্টর হলেও প্রবলেম নেই, আমার শুধু একটা নিখুঁত পোস্টমর্টেমের রিপোর্ট প্রয়োজন। আমি জানতে চাই ওর চোখের পাওয়ার কত ছিল, কলিজার হৃৎপিণ্ডের সাইজ কতটুক, মস্তিষ্কে কী এমন প্রবলেম ছিল যার জন্য আমার সাথে লাগতে আসার স্পর্ধা করেছিল জিমিন। ভাইয়া, কি কি বলছো কি এগুলো? বল সুগা, কি বলছি বুঝতে পারছিস না কিছু? সুগার কণ্ঠ কেঁপে উঠল আর বলল, ভাইয়া
ভাইয়া প্লিজ জিমিনকে কিছু করো না, ও তোমাকে ভালোবাসে, ওর কোনো দোষ নেই ভাইয়া। জাঙ্কুকের চাহনি আরো গাঢ় হয়ে উঠলো। সে তখন বলল, তাই নাকি? তাহলে কার দোষ? সুগা দীর্ঘক্ষণ মাটির দিকে তাকিয়ে রইল। শেষমেশ কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করলো, আমার, সব সব দোষ আমার।